প্রিয় ছাত্রছাত্রীরা, ভারতের আইন বিভাগ এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব লোকসভার স্পিকারের ক্ষমতা, কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো এই প্রশ্নের উপর। ভারতের লোকসভা যেহেতু জাতির প্রতিনিধিত্ব করে, তাই স্পিকার হচ্ছে সমগ্র জাতির স্বাধীনতার প্রতীক। স্পিকারকে অবশ্যই লোকসভার সদস্য হতে হয়। সংবিধানের 93 নং ধারা অনুসারে লোকসভার যে নবনির্বাচিত সদস্যরা, সেই নবনির্বাচিত সদস্যদের প্রথম যে সভা অনুষ্ঠিত হয়, সেই সভায় সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার হিসাবে নির্বাচন করেন। স্পিকারের কার্যকাল সম্পর্কে সংবিধানে কিছু বলা না থাকলেও যেহেতু লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর, তাই স্পিকারও এই 5 বছরই শপথে বহাল থাকেন। সংবিধান অনুসারে স্পিকার বিশেষ মর্যাদা এবং ক্ষমতা ভোগ করে থাকেন। স্পিকারের ক্ষমতার উৎস হল ভারতের সংবিধান এবং লোকসভার কার্য পরিচালনা সংক্রান্ত বিধি। স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলীকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 নম্বর হচ্ছে সভা পরিচালনা। স্পিকারের অন্যতম এবং প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে সুশৃঙ্খলভাবে লোকসভার অধিবেশন পরিচালনা করা। এই লোকসভার অধিবেশন পরিচালনা করতে গিয়ে স্পিকারকে বিভিন্ন কাজ করতে হয়। এই কাজগুলির মধ্যে কি কি আছে? প্রথমত যেটা আছে, যে লোকসভায় যে প্রস্তাবগুলো উত্থাপিত হবে, সেই প্রস্তাবগুলোর মধ্যে কোনটি আলোচনার জন্য গ্রহণ করা হবে, কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কোন কোন সংশোধনী প্রস্তাব বৈধ বলে বিবেচিত হবে, ইত্যাদি বিষয়ে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। সভায় কোনো সদস্য যদি একই বিষয় পুনরাবৃত্তি করেন কিংবা অপ্রাসঙ্গিক ও অশালীন মন্তব্য করেন এবং আপত্তিকর আচরণ করেন, তাহলে স্পিকার এই বিষয়টার প্রতি দৃষ্টি দেন এবং তাকে সংশোধনের ব্যবস্থা করেন, প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও করতে পারেন। সভায় যে দৃষ্টি আকর্ষণের প্রস্তাবগুলো উত্থাপিত হয়, এই উত্থাপন করার আগে অবশ্যই স্পিকারের অনুমতি আবশ্যক। সভায় আলোচনার জন্য আগ্রহী সমস্ত সদস্য যাতে সুযোগ সুবিধা পেতে পারেন, সেদিকে দৃষ্টি দেওয়া এবং তাকে সুযোগ দেওয়া স্পিকারের দায়িত্বের মধ্যে পড়ে। আবার সভা পরিচালনা করতে গিয়ে যদি তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়, তাহলে স্পিকার সাময়িক কালের জন্য সভা মুলতবি আনতে পারেন। সভায় যদি কোরাম না থাকে, কোরাম অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক সদস্য হাজির যদি না থাকে, তাহলে স্পিকার সাময়িকভাবে সভার কাজ বন্ধ রাখতে পারেন। তাছাড়া সভায় সদস্যদের যে ভোটাধিকারের যে প্রয়োগ, সেই ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। এছাড়া সভার যে কার্যপদ্ধতি, এই কার্যপদ্ধতি সংক্রান্ত সমস্ত যে নিয়মকানুনগুলো আছে, সেই নিয়মকানুনগুলোর যথাযথ ব্যাখ্যা লোকসভায় দেওয়া স্পিকারের দায়িত্বের মধ্যে পড়ে। স্পিকার সাধারণত লোকসভার মধ্যে ভোটাভুটিতে অংশগ্রহণ করেন না, তিনি নিরপেক্ষ থাকেন। তবে কোনো ভোটাভুটির ক্ষেত্রে যদি দেখা যায় যে পক্ষে এবং বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়েছে,
তাহলে এই যে অচল অবস্থা, সমান সংখ্যক ভোট পড়ার ফলে যেহেতু কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, এই ক্ষেত্রে এই অচল অবস্থা দূর করার জন্য স্পিকার একটি নির্ণায়ক ভোট দিতে পারেন, যেটাকে বলা হয় হচ্ছে কাস্টিং ভোট। অর্থাৎ সমান সংখ্যক ভোট হওয়ার ফলে যেহেতু কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, সেই সিদ্ধান্তে পৌঁছানোর জন্যই স্পিকার একটি নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট দিতে পারেন। সভা পরিচালনা করতে গিয়ে স্পিকার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেন, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে কোনো চ্যালেঞ্জ করা যায় না। এ বিষয়ে আদালতের কোনো এখতিয়ার নেই। 2 নম্বর, লোকসভার সদস্যদের অধিকার রক্ষা। লোকসভার অধিবেশন চলাকালীন সদস্যদের লোকসভার ভেতরে যে অধিকারগুলো ভোগ করার কথা, সেই অধিকারগুলো সুরক্ষার ব্যবস্থা করে থাকেন হচ্ছে স্পিকার। শুধু অধিকার রক্ষা করাই নয়, আবার এই সদস্যরাই যদি তাদের অধিকার ভঙ্গ করে বা লোকসভাকে অবমাননা করে, তাহলে সেই সদস্যকে বা সেই সাংসদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার অধিকার স্পিকারের আছে। কেউ যদি লোকসভার যে মান্যতা, এই মান্যতাকে ভঙ্গ করেন, অর্থাৎ লোকসভাকে অবমাননা করেন, তাহলে সেই ব্যক্তিকে বা সেই সাংসদকে গ্রেপ্তার করার নির্দেশও স্পিকার দিতে পারেন। অবশ্যই এটা ঠিক যে লোকসভার অধিবেশন সমাপ্তির পর সংশ্লিষ্ট ব্যক্তি বা সাংসদকে মুক্তি দেওয়ার সংস্থানও আছে। লোকসভার সদস্যদের কোনো একজনের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে, তাহলে কোনো অবস্থাতেই লোকসভার অধিবেশন চলাকালীন লোকসভার ভেতর থেকে সেই সাংসদকে স্পিকারের অনুমতি ছাড়া কখনো তাকে গ্রেপ্তার করা যাবে না। 3 নম্বর, অর্থ বিল সংক্রান্ত ক্ষমতা। প্রতি বছর যে আর্থিক বিল লোকসভায় পেশ হয়, এই আর্থিক বিল নিয়ে বা অর্থ বিল নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, তাহলে সেই বিরোধ নিষ্পত্তির এখতিয়ার স্পিকারের আছে। কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন হচ্ছে স্পিকার নিজে। লোকসভায় কোনো একটা অর্থ বিল পাশ হওয়ার পর সেই অর্থ বিলটিকে যখন রাজ্যসভায় পাঠানো হয়, তখন স্পিকারকে এই মর্মে একটা সার্টিফিকেট দিতে হয় যে এই বিলটি অর্থ বিল। এই সার্টিফিকেট পাওয়ার পরেই রাজ্যসভায় সেই বিলটি পাঠানো হয়। 4 নম্বর, লোকসভা ও রাষ্ট্রপতির সংযোগ রক্ষা। রাষ্ট্রপতি যদিও লোকসভার সদস্য নন, কোনো কক্ষেরই সদস্য নন, কিন্তু রাষ্ট্রপতি লোকসভার অবিচ্ছেদ্য অঙ্গ, পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ। সেই হিসেবে লোকসভার সঙ্গে রাষ্ট্রপতির মধ্যে সংযোগ রক্ষা করার প্রয়োজন। এই সংযোগ রক্ষাকারী ভূমিকা পালন করে থাকেন হচ্ছে স্পিকার নিজে। রাষ্ট্রপতি পার্লামেন্টে বা সংসদে যে বাণী প্রেরণ করেন বা বক্তব্য রাখেন বা অন্য কোনো বার্তা দেন, সেগুলো স্পিকার লোকসভায় উত্থাপন করেন। আবার রাষ্ট্রপতির কাছে লোকসভার যে বক্তব্য, লোকসভার যে সিদ্ধান্ত, সেটা স্পিকারের মাধ্যমেই পেশ করা হয়। 5 নম্বর, সংসদীয় কমিটির প্রধান হিসাবে ভূমিকা। সংসদে বা পার্লামেন্টে
যে সমস্ত বিল উত্থাপিত হয় বা প্রস্তাব উত্থাপিত হয় সেগুলো সমস্ত সদস্যদের নিয়েই আলোচনা হয়। কিন্তু কখনো কখনো কোনো বিতর্কিত বিল বা প্রস্তাব বা গুরুত্বপূর্ণ বিল বা প্রস্তাব নিয়ে যখন আলোচনা হয়, সেই ক্ষেত্রে অভিজ্ঞ সাংসদদের নিয়ে বিশেষভাবে সেই প্রস্তাব বা বিলের উপর আলোচনা করার প্রয়োজন হয়। তখন সেই বিষয়ের উপর আলোচনা করার জন্য আলাদা আলাদা কতগুলো কমিটি থাকে, যেগুলোকে বলা হয় হচ্ছে সংসদীয় কমিটি। এই সংসদীয় কমিটিগুলোর প্রধান হচ্ছেন স্পিকার। বিভিন্ন সংসদীয় কমিটিগুলোর যে সভাপতি, সেই সভাপতিদের নিয়োগ করেন হচ্ছে স্পিকার। সমস্ত কমিটি স্পিকারের নিয়ন্ত্রণাধীনে থাকে এবং গুরুত্বপূর্ণ কমিটিগুলির সভায় স্পিকার নিজেই সভাপতিত্ব করেন। ৬ নম্বর, অন্যান্য ক্ষমতা। স্পিকারের যে সমস্ত ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা হলো, এর বাইরেও আরও কিছু ক্ষমতা স্পিকার ভোগ করে থাকেন, আরও কিছু কাজ করে থাকেন। যেমন হচ্ছে, পার্লামেন্টে যে দুটো কক্ষ আছে, রাজ্যসভা এবং লোকসভা, এই রাজ্যসভা এবং লোকসভার যৌথ অধিবেশনে স্পিকারই সভাপতিত্ব করেন। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের যদি অবহিত করতে হয়, জানাতে হয়, তাহলে স্পিকার নিজে সেই বিষয়ে ভাষণ প্রদান করেন। কোনো সদস্য হয়তো হিন্দিতে বা ইংরেজিতে ভাষণ দিতে পারছেন না, তাহলে তাকে মাতৃভাষাতেই ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং সেই মাতৃভাষা পরবর্তী সময়ে হিন্দিতে বা ইংরেজিতে অনুবাদের ব্যবস্থা স্পিকারই করে থাকেন। স্পিকার যেহেতু লোকসভার সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান, তাই সচিবালয়ের যে কর্মীরা আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, সদস্যদের জীবন ও সম্মান রক্ষা করা এবং সদস্যদের আবাসন সংক্রান্ত ইত্যাদি সিদ্ধান্ত স্পিকার গ্রহণ করে থাকেন। আবার সভায় কিছু সংসদের সদস্য ছাড়াও সাধারণ দর্শক থাকতে পারেন, সাংবাদিকরা থাকতে পারেন। তাদের বসার ব্যবস্থা, তাদের নিরাপত্তার ব্যবস্থা স্পিকারই করে থাকেন। সদস্যরা, সাংসদরা যদি লোকসভায় পদত্যাগ করতে চান, তাহলে এই পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয়। স্পিকার সেই ক্ষেত্রে কি করেন, পদত্যাগের যে কারণ, সেই কারণ নিয়ে অনুসন্ধান করেন, তাকে জোর করে পদত্যাগপত্র পেশ করতে বাধ্য করানো হয়েছে কিনা সেগুলো বিষয়ে তদন্ত করে দেখেন। তদন্ত করার পর পদত্যাগপত্রটি গ্রহণ করা হবে কি হবে না সেই ব্যাপারে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আবার দলত্যাগ নিরোধক আইন অমান্য করলে, দলত্যাগ নিরোধক আইন হচ্ছে পার্লামেন্টের কোনো একটা দলের যতজন সদস্য আছে তাদের 1/3 কম সদস্য যদি পদত্যাগ করেন, তাহলে সেই সদস্যদের সাংসদ পদ খারিজ হয়ে যায়। এটাই হচ্ছে দলত্যাগ নিরোধক আইন। এই দলত্যাগ নিরোধক আইন কেউ যদি অমান্য করে, তাহলে সেই সদস্যের সদস্যপদ খারিজ করার ব্যবস্থা স্পিকারই করে থাকেন। স্পিকারের পদমর্যাদা। যদিও স্পিকার পদটিকে দল নিরপেক্ষ পদ হিসাবে প্রতিষ্ঠিত করা এখনো সম্ভব হয়নি, ঐতিহ্যের মধ্যে এটা নেই, কারণ সংসদে যারা সদস্য তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য।
সেই রাজনৈতিক দলের সদস্যদের মধ্য থেকে স্পিকার নির্বাচন করা হয়। ফলে দল নিরপেক্ষ স্পিকার সাধারণভাবে নেই, ভারতবর্ষের যে সংসদীয় ব্যবস্থা তার মধ্যে নেই। কিন্তু তা সত্ত্বেও স্পিকার পদটিকে নিরপেক্ষ রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পিকার যাতে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে তার জন্য প্রথা বা রীতিনীতি গড়ে উঠেছে। এই রীতিনীতির ভিত্তিতেই স্পিকার সবসময় নিরপেক্ষভাবে তার কার্য সম্পাদন করবার চেষ্টা করে থাকেন। ভারতের সংবিধানে স্পিকারের পদটিকে যথেষ্ট মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা হয়েছে। যারা সংবিধান রচয়িতা তারা স্পিকারের পদটিকে যতটা সম্ভব স্বাধীন ও নিরপেক্ষভাবে গড়ে তোলবার উপর গুরুত্ব দিয়েছেন। কারণ স্পিকার লোকসভার সভাপতিত্ব করেন। লোকসভায় সরকারি দল থাকে, আবার বিরোধী দল থাকে। এই সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষের সদস্যরা যাতে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারেন, সেই ব্যাপারে উপযুক্ত পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে স্পিকারের। সরকারি দলের পাশাপাশি বিরোধী পক্ষের সদস্যদের আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, স্বাধীনতা দেওয়া ইত্যাদি করার মধ্য দিয়ে স্পিকারকে অবশ্যই সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষের আস্থা অর্জন করতে হয়। স্পিকার যতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন, যতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, দল নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন, স্পিকারের পদ ততটাই মর্যাদা সম্পন্ন হবে, মহিমান্বিত হবে। উপসংহার: স্পিকারের পদ যেহেতু অত্যন্ত মর্যাদা সম্পন্ন পদ, অনেকে মনে করেন যে স্পিকারের পদমর্যাদা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য। ফলে স্পিকার তার মর্যাদা কতটুকু রক্ষা করতে পারবেন সেটা নির্ভর করে সেই স্পিকারের যোগ্য নেতৃত্ব, তার সহমর্মিতা, তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, তার বিচক্ষণতা ইত্যাদি বিষয়ের উপর। যেহেতু সংসদীয় ব্যবস্থায় সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, আবার বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় যেহেতু জোট সরকারের যুগ শুরু হয়েছে, ফলে স্পিকারকে আরও বেশি সচেতনভাবে, আরও বেশি বিচক্ষণতার সঙ্গে সভা পরিচালনা করতে হয়। জোট সরকারের জোটের যে দলগুলো আছে তারা সংসদে সমানাধিকার পেল কিনা, বিরোধী পক্ষ সমানাধিকার পেল কিনা বিভিন্ন আলোচনার ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রগুলিতে স্পিকারের যে বিচক্ষণতা, তার যে নিরপেক্ষতা, এগুলোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্পিকার পদ কতটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ।